Assalamu alaikum everyone. Welcome back to new lesson. Today we learn about how to draw the mill steel stress diagram with all point and how the ductility of mill steel is determined. Just wait a few minutes. So আমাদের এখানে ড্র করা আছে একটা মিল স্টিল স্ট্রেস ডায়াগ্রাম। তাহলে আমরা এখানে দেখি আমাদের মিল স্টিল স্ট্রেস ডায়াগ্রামটা আমরা কিভাবে বুঝতে পারি। এখানে দেখেন যখন আমার আমরা জানি কি স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেইন, এটা আমরা জানি। এটা এই সূত্রটা বা এই ইকুয়েশন তখন পর্যন্ত কাজ করবে যখন আমার একটা প্রপোর্শনাল লিমিট পর্যন্ত এইটা কাজ করে, অর্থাৎ স্ট্রেস বাড়ার সাথে সাথে আমার স্ট্রেন বা স্ট্রেস দেওয়ার সাথে যতটুকু আমরা স্ট্রেস দিব ঠিক ততটুকু আমার সেই অনুপাতে আমি স্ট্রেইনটা পাবো। অর্থাৎ আমরা লিখতে পারি যে স্ট্রেস ইজ ইকুয়াল মডুলাস অফ ইলাস্টিসিটি, যেটা ইসি আমরা জানি, এবং সেই সাথে সাথে আমরা জানি এটা স্ট্রেইন। সেটা কি আমরা যেই স্ট্রেসটা দেবো সেটার কারণে আমার কোনো একটা মেটালের মধ্যে যে পরিবর্তনটা আসে তার এরিয়া সংকুচিত হতে পারে অথবা তার লেংথ বেড়ে যেতে পারে, সেইটা হচ্ছে আমার সেই পরিবর্তনটা হচ্ছে আমার স্ট্রেইন। ওকে, একটু ভালোভাবে বুঝি। এখানে দেখেন আমার শূন্য থেকে আমার এফ যে পয়েন্ট সেই পয়েন্ট পর্যন্ত আমার কি হচ্ছে এতটুকু পর্যন্ত আমার যতটুকু আমি স্ট্রেস দিচ্ছি ঠিক ততটুকু মানে সেই অনুপাতে আমি যতটুকু আমি স্ট্রেস দিচ্ছি সেই অনুপাতে আমার পরিবর্তন হচ্ছে, যতটুকু স্ট্রেস দিচ্ছি সেই অনুপাতে পরিবর্তন হচ্ছে, যতটুকু স্ট্রেস দিচ্ছি। অর্থাৎ আমার স্ট্রেসটা তুলে ফেললে, অর্থাৎ আমরা যখন আমার বডিটার মধ্যে স্ট্রেস দিব, আবার তার মধ্যে একটা বিকৃতি হবে, কিন্তু আবার যদি আমি স্ট্রেসটা সরাই ফেলি, অর্থাৎ সেটা যদি আমি রিমুভ করে ফেলি, অর্থাৎ স্ট্রেসটা যদি আমি রিমুভ করি, স্ট্রেসটা রিমুভ করার সাথে সাথে সেই বস্তুটা ঠিক আগের জায়গায় ফিরে আসে, ঠিক আগের জায়গায় অর্থাৎ আগের অবস্থায় ফিরে আসে। এই ইলাস্টিক লিমিট পর্যন্ত আমার স্ট্রেস রিমুভ করার সাথে সাথে বস্তু আগের অবস্থায় ফিরে আসে। ঠিক আছে, আচ্ছা। এখন অর্থাৎ বস্তু ঠিক আগের অবস্থায় সমানুপাতিক হারে ফিরে আসে। ঠিক আছে, কিন্তু যখন আমার এখানে তিনটা পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বি, এটা হচ্ছে আমরা বলতে পারি প্লাস্টিক লিমিট, সি হচ্ছে আপার ইল পয়েন্ট, ডি হচ্ছে লোয়ার ইল পয়েন্ট, ই হচ্ছে ম্যাক্সিমাম অর আলটিমেট স্ট্রেস, এফ হচ্ছে ফ্র্যাকচার স্ট্রেংথ। আমরা এই তিনটা জিনিস কিভাবে একটু জানি, তিনটা জিনিস কিভাবে জানার চেষ্টা করি। এখন এই যে বি পয়েন্ট পর্যন্ত যখন আমার লোড দিতে থাকবো, তখন এ পয়েন্ট পর্যন্ত আমার সমানুপাতিক হারে সেটার পরিবর্তন হবে। আবার বি পয়েন্ট পর্যন্ত যদিও সে সমানুপাতিক হারে সেটার পরিবর্তন না হয়, প্রায় পরিবর্তনটা সমানুপাতিক হারে হবে, কিন্তু বস্তুটা ঠিক আগের অবস্থায় ফিরে যাবে না, মানে প্রায় আগের অবস্থায় ফিরে যাবে, তার মধ্যে কিছুটা পরিবর্তন হয় চলে আসবে। সেটা হচ্ছে আমার বি পয়েন্ট পর্যন্ত, অর্থাৎ বি পয়েন্ট পর্যন্ত, মানে বি পয়েন্ট পর্যন্ত আমার এটা হচ্ছে এটা আমার
আমার প্লাস্টিসিটি আস্তে আস্তে মানে তার পরিবর্তনটা আস্তে আস্তে চলে আসবে। এখন আমাদের একটা পয়েন্ট আমরা জানি সি, যেটাকে আমরা বলছি আপার ইল পয়েন্ট, আর ডি আমরা বলছি লোয়ার ইল পয়েন্ট। অর্থাৎ ইল স্ট্রেস বা ইল্ড স্ট্রেসটা কি সেটা আমরা জানি। ইল্ড স্ট্রেসটা কি? অর্থাৎ ইল্ড স্ট্রেস হচ্ছে ওই স্ট্রেস যার কারণে কোনো একটা বস্তুর মধ্যে একটা নেকিং তৈরি হয়, কোনো একটা বস্তুর নেকিং তৈরি হয়, অর্থাৎ তার এরিয়াটা আস্তে আস্তে সংকুচিত হয়। যে স্ট্রেস দিলে কোনো একটা বডির মধ্যে তার এরিয়াটা সংকুচিত হয়, সেই স্ট্রেসটাকে আমরা বলবো নেকিং। অর্থাৎ দুইটা বডির দুই পাশে আমি বল দিচ্ছি, বল দেওয়ার সাথে সাথে দেখা যাচ্ছে তার মধ্যে একটা পরিবর্তন চলে আসতেছে, তার এরিয়াটা আস্তে আস্তে আমার বল দেওয়ার কারণে, দুই পাশে বল দিলাম, বল দেওয়ার কারণে তার এরিয়াটার মধ্যে একটা দেখা যাচ্ছে সংকুচিত হয়ে যাচ্ছে। এই যে এই 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 যে অবস্থা, সেটাকে বলা হয় আমার নেকিং। অর্থাৎ নেকিং এর কারণে তার এরিয়াটা আমার কমে যায়। এখানে নেকিং এর কারণে এরিয়াটা কমে যাচ্ছে, কিন্তু আমার স্ট্রেসটা কিন্তু বাড়তেছে, স্ট্রেসটা বাড়তেছে। সেই জন্য দেখা যাচ্ছে আমার আস্তে প্রথম আপার অবস্থা থেকে একটু আমার লোয়ার ইল পয়েন্ট সেটা চলে আসলো নেকিং এর কারণে। আমার এখানে আমার একটু স্ট্রেসটা কম দিলেও আমার একটা পরিবর্তনটা, আমার নেকিংটা হচ্ছে বেশি। তখন আমার দেখা যাচ্ছে যে আমার নেকিং এর কারণে তার মধ্যে একটা স্ট্রেস চলে আসছে। সেই স্ট্রেসের কারণে তার এরিয়া কিন্তু এখন কম। এরিয়া নেকিং এর কারণে এরিয়াটা একটু কমে যায়, আস্তে আস্তে কমে যায়, কিন্তু আমার স্ট্রেসটা বাড়তে থাকে। সেজন্য দেখা যাচ্ছে আমার যে স্ট্রেইনটা সেটা কিন্তু বেশি হয়। আমাদের স্ট্রেইনটা বেশি হয় কেন? কারণ হলো আমার স্ট্রেস দিচ্ছি কিন্তু আমার এরিয়াটা কমে যাচ্ছে, সেজন্য আমার স্ট্রেইনটা এখানে বেশি হচ্ছে। কিন্তু ট্রু স্ট্রেস স্ট্রেইনের ডায়াগ্রামে আমার এরিয়াটা আমার কনস্ট্যান্ট ধরা হয়। সেই এরিয়া কনস্ট্যান্ট ধরার কারণে আমার এখানে রিলেশনশিপটা এরকম কার্ভ আকারে হয়। আর ইটা হচ্ছে এই ম্যাক্সিমাম বা আলটিমেট স্ট্রেস, অর্থাৎ যেই স্ট্রেস পর্যন্ত দিলে কোনো একটা মেটালের মধ্যে কোনো ধরনের ফ্র্যাকচার হবে না, যতটুকু পর্যন্ত ম্যাক্সিমাম স্ট্রেস দিলে সেটা হচ্ছে আমার ই। ঠিক আছে? আর ম্যাক্সিমাম স্ট্রেস থেকে বেশি স্ট্রেস যখন আমরা দিব, তখন তার মধ্যে একটা ফ্র্যাকচার তৈরি হবে। অর্থাৎ যে স্ট্রেস দিলে যে এটার মধ্যে ফ্র্যাকচার তৈরি হবে সেটা হচ্ছে আমার ফ্র্যাকচার স্ট্রেস। এখন কোনো একটা বডির মধ্যে আমি একটা ডিফরমেশন হচ্ছে, সেটা ডিফরমেশন হওয়ার পরিমাণটা কীরকম, মানে কতটুকু ডিফরমেশন হচ্ছে, সেটা আমার ডাক্টারিলিটি থেকে নির্ণয় করতে পারি। যেমন এটা দি এবিলিটি অফ এ ম্যাটেরিয়াল টু ডিফর্ম ইন দ্য প্লাস্টিক রেঞ্জ উইদাউট ব্রেকিং, অর্থাৎ সেটা ব্রেক হয়ে যাওয়ার আগ পর্যন্ত যতটুকু আমার স্ট্রেসটা নিতে পারে কোনো একটা বডি, মেটাল বডি, অর্থাৎ প্লাস্টিক রেঞ্জের মধ্যে, রেঞ্জের মধ্যে প্লাস্টিক রেঞ্জের মধ্যে অর্থাৎ প্লাস্টিক রেঞ্জ হচ্ছে তার মধ্যে একটা ডিফরমেশন আসবে। ঠিক আছে? অর্থাৎ আমরা বি পয়েন্টে তার মধ্যে স্ট্রেস বাড়াচ্ছি এবং সেই সাথে সাথে তার মধ্যে একটা ডিফরমেশন, অর্থাৎ এরিয়া আস্তে আস্তে কমতেছে। ঠিক আছে? অর্থাৎ সেটার প্লাস্টিসিটি শো করতেছে। প্লাস্টিক বস্তুকে কি করে, যখন প্লাস্টিককে আমরা যদি চাপ দিই তাহলে সেটার আস্তে আস্তে দেখা যায় আমরা একটু সেটার এরিয়াটা পরিবর্তন হয়, বা তার মধ্যে একটা নেকিং হয়, বা তার এরিয়া পরিবর্তন হয়। তো আমরা বলছি যে দ্য অ্যাবিলিটি অফ এ মেটেরিয়াল টু ডিফর্ম ইন দ্য প্লাস্টিক রেঞ্জ উইদাউট ব্রেকিং, অর্থাৎ ব্রেকিং এর প্লাস্টিক রেঞ্জের মধ্যে যে আমার ডিফরমেশন হয় ব্রেকিং ছাড়া, অর্থাৎ বাঙ্গার আগ পর্যন্ত তার মধ্যে কোনো একটা বস্তুর মধ্যে যেই পরিবর্তন বা কোনো একটা ম্যাটেরিয়ালের তার ডিফর্ম হওয়ার যেই এবিলিটি, সেটা হচ্ছে আমার ডাক্টিলিটি, এবং সেটা আমরা পাই এফ ইউ ডিভাইডেড বাই এফ ওয়াই থেকে। এটা হচ্ছে
হচ্ছে রেশিও, এফ ইউ হচ্ছে তার আলটিমেট স্ট্রেস এবং এফ ওয়াইটা হচ্ছে ইল্ড স্ট্রেস। এই দুইটার রেশিওটা হচ্ছে তার ডিফর্মেশন। অর্থাৎ কোনো একটা বস্তু বাঙ্গার যতটুকু মানে যত বেশি ডিফর্ম হতে থাকবে বাঙ্গার আগ পর্যন্ত তার নেকিং হবে, সেটা হচ্ছে আমার ডাকটাইল। আর যে কোনো বস্তুর মধ্যে নেকিং অর্থাৎ তার তার এরিয়াটা ছোটো হওয়ার আগেই, অর্থাৎ এটি যখন আমি স্ট্রেস দিব সাথে সাথে সেটা ভেঙে যাবে, সেটা হচ্ছে ব্রিটেল ম্যাটেরিয়াল। অর্থাৎ তার এরিয়া পরিবর্তন হওয়ার সাথে সাথে সেটা ভেঙে গেল, বা এরিয়া সেটা হচ্ছে ব্রিটেল ম্যাটেরিয়াল। অর্থাৎ ম্যাক্সিমাম লোড দেওয়ার সাথে সাথে, অর্থাৎ তার মধ্যে কোনো নেকিং হয় না, সেটা হচ্ছে ব্রিটেল ম্যাটেরিয়াল। আর ডাকটাইল ম্যাটেরিয়াল হচ্ছে তার মধ্যে একটা নেকিং হবে এবং সেটা ধীরে ধীরে ভাঙবে। তো এটার মধ্যে দুইটা জিনিসটা আমরা জানি, এটা হচ্ছে পার্সেন্ট ইলাঙ্গুয়েশন এবং পার্সেন্ট এরিয়া রিডাকশন। এই দুইটার মাধ্যমে আমরা ডাকটাইলিটি বুঝতে পারি। এবং কোনো একটা বস্তুর ডাকটাইলিটি বোঝার জন্য কোনো একটা বস্তুকে যদি আমরা একদিকে বাঁধি এবং বেঁধে রাখি এবং সেটা যদি টান দিই, তাহলে তার মধ্যে দেখা যায় একটা পরিবর্তন হয়, তার অর্থাৎ লেংথটা বেড়ে যায়। মানে যতটুকু লেংথটা আমার বাড়ছে, নতুন একটা লেংথ, মানে যতটুকু লেংথ বাড়লো সেটা আমরা যদি ডেল এল দিয়ে প্রকাশ করি। আর আগের লেন্থ যেটা সেটা হচ্ছে L0, আর নতুন যে লেন্থ সেটা হচ্ছে ডেল এল, অর্থাৎ LF সমান L0 প্লাস ডেল এল, সেটা হচ্ছে আমার LF মানে ফাইনাল লেন্থ। সেই ফাইনাল লেন্থ থেকে ইনিশিয়াল লেন্থ বাদ, আবার ইনিশিয়াল লেন্থ বাদ দিয়ে 100 দ্বারা যে যোগ করি গুণ করি, সেটা হচ্ছে আমার পার্সেন্ট ইলাঙ্গুয়েশন। অর্থাৎ আমার এতটুকু আমার পার্সেন্ট ইলাঙ্গুয়েশন হলো, অথবা পার্সেন্ট এরিয়া ডিরেকশন। অর্থাৎ তার এরিয়ার আগের নেকিং হয়, নেকিংয়ের আগে ধরেন যেটুকু এরিয়া ছিল, নেকিং হওয়ার কারণে তার একটা এরিয়ার পরিবর্তন হয়। আগের এরিয়াকে যদি আমরা এফ দিয়ে প্রকাশ করি এবং নেকিং হওয়ার কারণে যেটুকু আমার কমছে সেটাকে যদি A0 দ্বারা প্রকাশ করি, তাহলে সেটার মধ্যে যেটুকু আমার এরিয়া রিডাকশন হলো সেটা A0 মাইনাস এফ A0 ইন্টু 100, এটা দ্বারা আমরা পাই। আজ এ পর্যন্ত।